আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হুসাইন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হবে। পরে সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গতকাল রাতেও উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো। বিভিন্ন হলে প্রভোস্টদের কাছে ছাত্র রাজনীতি বন্ধের আবেদন জানায় সাধারণ শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মুহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হলে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই বলে দাবি আওয়ামী লীগের। সকালে আলাদা অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ এই দাবি করেন। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনে ছাত্রদল ছাত্র শিবির জড়িয়ে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করেছে। এই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সড়ক ও সেতুমন্ত্রী। এদিকে সকালে প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনেই এখন কোটা সংস্কারের নেতারা কর্মসূচি দিচ্ছেন। এছাড়া গতকাল যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। দেশ সংবিধান ও আইন অনুযায়ী চলবে, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তারা। যারা আন্দোলন করছে তারা দূরদর্শিতামূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শতাধিক ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন উর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে 7 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযান শেষে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 100টির উপরে ককটেল মিলেছে। এছাড়া 5 থেকে 6 বোতল পেট্রোল, 2-3টি রুমে 500 লাঠি, 7টা দেশি বিদেশি অস্ত্র ছিল বলে জানান তিনি। এ ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই অভিযানকে মাস্টার প্ল্যানের অংশ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চক্রান্ত করে গভীর রাতে অভিযান করছে পুলিশ। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি, সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের নেতৃত্ব এবং যে দলের সরকার বারবার গঠিত হয়েছে, সেই দলের প্রধান কার্যালয়ের মধ্যে বিস্ফোরক জিনিস থাকবে, লাঠিসোঁটা থাকবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য, মানুষের কাছে
বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসেবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আমাদের নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাদল, জানাবেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়ছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, আন্দোলন নিয়ে জানাবেন। মালিহা, আমি এখন রয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে গতকালকে রংপুরে কোটা আন্দোলনকে ঘিরে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আসলে উত্তাল ছিল গতকাল থেকে রাত পর্যন্ত। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এখানকার বিশ্ববিদ্যালয়ে যে দুটি হল রয়েছে সেই দুটি হল কিন্তু যে গতকালকে রাতে যে সিদ্ধান্ত হয়েছে অনিশ্চয়তার বন্ধ ঘোষণা করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে 12টার মধ্যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে এবং যারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিল তারাও কিন্তু চলে গিয়েছে এবং যারা গতকাল রাত্রে উত্তেজনার কারণে হলে অবস্থান করতে পারেননি তারা বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তারা ওখানে ছিল। কোন রকম রাত পার করে তারা কিন্তু সকালে এসেই কিন্তু তাদের বেডিং পত্র আরো জিনিসপত্র নিয়ে তারা কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে। আমরা একটু আগে দেখলাম যে আসলে এখানে র্যাব এবং পুলিশ ভিতরে এবং সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে গতকালকে যে ঘটনাটি ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, রংপুরের সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একজোট হয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল এবং আমরা দেখেছি যে আসলে এই আন্দোলনকে অনেকে বলছেন যে আসলে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, সরকার উৎখাতের জন্য অনেকে পায়তারা করছেন। আসলে আমরা এই বিষয়টা আসলে দেখছি যে আসলে এখন পর্যন্ত শিক্ষার্থী তারা কিন্তু বলছেন যে তারা কোনো দলীয় কোনো কর্মসূচি নয়, তাদের অধিকার আদায়ের জন্য তারা কিন্তু মাঠে নেমেছিল এবং এটাই আমাদের রংপুরের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী কিন্তু প্রাণ দিতে হলো এই আন্দোলনের কারণে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন পর্যন্ত রংপুরে এখানে যারা যতগুলো শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু হল ছেড়ে দিয়েছেন এবং আমরা একটা যে হল দাঁড়িয়ে রয়েছি, এখানে যে হলটি রয়েছে বঙ্গবন্ধু হল, সেই হলের সামনে ছাত্রলীগের সভাপতির গাড়ি কালকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো বেশ ক্ষতি সাধন করা হয়েছে হলের ভিতরে। আমরা ইতিমধ্যে এই জিনিসগুলো দেখছি এবং আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত অনেক ভালো রয়েছে এবং সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপাতত এই ছিল মালিয়া আমার কাছে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ। আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত রয়েছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। এ সময় সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। বলা হয়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে জনসাধারণের এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। All right. In a short while, I will be joined by Alvaro Lario. About the U.S. peer. Gabriel, see if I can give you some. Our colleagues in Deir al-Balah say that they're total humanitarian facility. Already overwhelming level of stress. Few updates. First, do you have any information on the and seen a lot with his own eyes? I think whether it's in Bangladesh or anywhere else in the world, people have a right to demonstrate peacefully, and we call on the government of Bangladesh to protect forum. All right, let's in a short while I will be. এবার অন্যান্য প্রসঙ্গ। আজ হিজরি 10 মুহররম, পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে ফুরাত নদীর তীর ঘেঁষা কারবালায় শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা। মুসলিমের কাছে দিনটি আজও শোকের স্মৃতি বহন করে। ইসলাম ধর্মের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসাইনের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়।
তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি চলে যাব তার কাছে। সুমন, তাজিয়া মিছিল ঠিক কখন নাগাদ শুরু হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। তাজিয়া মিছিলটি এখন আমরা যে এলাকাটিতে আছি আজিমপুর এলাকায় তাজিয়া মিছিলটির এখন অবস্থান, এবং আপনি যেটি জানতে চাইলেন যে আসলে কখন শুরু হয়েছে, আমি বলছি সেটি তার আগে একটু তাজিয়া মিছিলটির একটু সর্বশেষ অবস্থান। আমরা এখন আসলে তাজিয়া মিছিলটির মাঝখান বরাবর আসলে অবস্থান করছি। এটি সকাল 10টায় আমাদেরকে জানানো হয়েছিল শুরু হওয়ার কথা, এবং আমরা দেখেছি যে ঠিক 10টার 5-10 মিনিটে এদিক সেদিক অর্থাৎ 5 থেকে 7 মিনিটের ভিতরে তাজিয়া মিছিলটি কিন্তু হোসনি দালান থেকে বের হয়, এবং প্রতিবারের মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে এক স্তর না 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে কিন্তু আসলে পুলিশের কয়েকটি স্তর, তারপরে হচ্ছে তাজিয়া মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা দেখেছি। এবং আপনি জানেন যে 2015 সালে এই তাজিয়া মিছিলে আসলে জঙ্গি হামলার পর থেকে কিন্তু অনেক বেশি কড়াকড়ি অর্থাৎ আইনের অনেক বেশি কড়াকড়ি কিন্তু এই মিছিলকে ঘিরে হয়, এবং নানা রকম আসলে নির্দেশনা দেওয়া হয়। যেমন কোনো রকম এবারও আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকে কোনো রকম ধারালো অস্ত্র বহন করা যাবে না, সেই সঙ্গে কোনো রকম পটকাবাজি করা যাবে না, সব রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই তাজিয়া মিছিলের কিন্তু আসলে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটি ত্যাগের একটি প্রতীক সব মুসলমানদের জন্য, যদিও আসলে যারা শিয়া ধারার মুসলমান তারা কিন্তু এই দিনটিকে আসলে খুব বেশি ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করেন, এবং এই ভাব গাম্ভীর্যের জায়গা থেকে আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিদ হোসেনের আসলে শাহাদত বরণকে আসলে স্মরণ করার জন্য কিন্তু তারা নিজের শরীরে আঘাত করার রেওয়াজ কিন্তু এই মিছিলটিতে আছে, যেটি আসলে 2015 সালের পর থেকে কিন্তু আসলে বন্ধ ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে হাই হোসেন মাতুমে কিন্তু আসলে নিজের শরীরে আঘাত করার কিছুক্ষণ আগে আসলে বিভিন্ন গ্রুপে আসলে ভাগ হয়ে তা আমরা দেখছি যে সেই রেওয়াজটি কিংবা সেই রীতিটিও কিন্তু আমরা এই মিছিলে এবার আমরা দেখলাম। এবং এই মিছিলটা এখন আমরা যে জায়গাটিতে আছি আসলে আজিমপুর, এই আজিমপুর থেকে নিউ মার্কেট হয়ে প্রতীকী কারবালা প্রান্তর হিসাবে যেটিকে আসলে ধরা হয় ধানমন্ডি লেক, সেই লেকে গিয়ে প্রতিবারের মতো এই মিছিলটি গিয়ে শেষ হবে। তার আগে এই মিছিলের যারা আসলে আয়োজক আছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, কিংবা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তাদের কথা কিন্তু আসলে এরকমটাই ছিল যে আসলে হোসেন এবং তার পরিবারের শাহাদত বরণকে আসলে নিজেদের ভেতরে ধারণ করে, অর্থাৎ সেই ত্যাগকে নিজেদের ভেতরে ধারণ করে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা শুধু তাদের না, তাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের মধ্যে তারা বিলিয়ে দিবে, এবং সেটা দিচ্ছে। এবং এই যে মিছিলটি আমরা দেখছি, সেই মিছিলে কিন্তু তাদের প্রজন্মের অর্থাৎ যুব সমাজের একটি বড় অংশ কিন্তু এই মিছিলে আমরা প্রতিবারই দেখি অংশগ্রহণ করে, এবারও আমরা দেখেছি অংশগ্রহণ করছে, এবং তারা তাদের মতো করে আসলে আনন্দ বলেন শোক বলেন সেই শোককে ধারণ করে কিন্তু এখন মিছিলটি সামনের দিকে আগাচ্ছে। এবং আমি আগেই বলছিলাম যে মিছিলটি আসলে জিগাতলা ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও বাড়িঘরের চারপাশে পানি রয়েছে। বন্যায় নষ্ট হয়েছে শত কোটি টাকার ফসল ও আমনের বীজতলা, ভেসে গেছে 450 হেক্টর পুকুর ও খামারের মাছ। টাঙ্গাইলে এখনও পানিবন্দী আছে 59,000 মানুষ। পানিতে ডুবে আছে 4,600 হেক্টর ফসলি জমি। বন্যায় 57,49 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিম্নাঞ্চলের অনেক এলাকা থেকে এখনও পানি নামেনি। এতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী আছেন 3টি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।